এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ড্যাড, আদিল মেয়ের গালে ঠোঁট ডুবে আওড়ালো। হুম, বোকার মতো হাসছো কেন? বলতে বলতে কদম বাড়িয়েছে দরজার দিকে। হৃদি পাখির মতো কিচিরমিচির করে গেল বাবার কানের কাছে। হাসবা না, মাম্মাম একদম ছোট হয়ে গেছে। আদিল ভ্রু তুলল। ছোট? হৃদি কিছুক্ষণ ভেবে জ্ঞানী ব্যক্তির মতো আওড়ালো। মম চ্যাপ্টা হয়ে গেছে, তুমি কত বড়। মেয়ে তার কি বুঝিয়েছে তা বুঝেও আদিলের অভিব্যক্তির আহামরি পরিবর্তন হলো না। বরাবরই তার চামড়া ভীষণ মোটা। এসব আবার তোমার মমকে বলো না কেমন? হৃদির সরল প্রশ্ন। কেন বলবো না? আদিল নির্বিকার মুখেই বোঝালো। তোমার মম লজ্জায় ফানুসের মতো চুপসে যাবে। ডু ইউ ওয়ান্ট দ্যাট? হৃদি দ্রুত বলল। নো, আই ডোন্ট। বাট মম লজ্জা কেন পাবে? তোমার মম লাজুক তাই? মম লাজুক কেন? বিকজ তুমি লাজুক না তাই। মেয়ের এবড়ো প্রযুক্তির সামনে আদিল বেশ স্বাভাবিক। তাই? তুমি লাজুক না তাই মম অনেক লাজুক, কারণ তোমার লাজুক ও মমের কাছে। তাহলে মমের কাছে দুজনের লাজুক, তাই মম ভীষণ লাজুক, রাইট? আদিল মেয়ের চঞ্চল মুখে চুমু বসিয়ে তার ভীষণ বুদ্ধিতে মেলানো অঙ্কের সুরে সুর মেলালো। রাইট, মাই ব্রিলিয়ান্ট চাইল্ড। হৃদি খিলখিল করে হাসলো বাবার প্রশংসায়। বাইরে আজ শটান দেহে দাঁড়িয়ে আছে ক্লান্ত ধ্রুব। তারা ফিরেছে সকাল সকাল। আদিলকে দেখে উপস্থিত সবগুলো বডিগার্ড সুর মিলিয়ে বলল। গুড মর্নিং বস। আদিল মাথা দোলাতেই তার কোলে থাকা হৃদি ক্লান্ত ধ্রুব অ্যালেনকে দেখে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো। বডিগার্ড আঙ্কেলস, ডিড ইউ নো মাই ড্যাড হ্যাজ নো লাজু? ধ্রুব বুঝলো না। একবার বসের নির্বিকার মুখের দিকে তাকিয়ে আরেকবার হৃদের মুখের দিকে তাকালো। অন্যদিকে অ্যালেন ভীষণ স্বাভাবিক গলায় বলল। Yes, princess. And you also don't have Laju. ক্লান্ত মাথা দোলালো। লাজুক ইজ আব্রেইড অফ আস প্রিন্সেন্স। সবার নির্বিকার চোখ মুখের জবাব শুনে ধ্রুব আহামক হয়ে পড়ল। বলল। কি নিয়ে কথা হচ্ছে বুঝতে পারছি না কেন আমি। হৃদয় বোঝালো। ড্যাড লাজুক না। ধ্রুব অন্য মনস্ক ভঙ্গিতে জোরালো ভাবে মাথা তুলে সম্মতি জানিয়ে বলে বসে। তা তো জানিসই, বস হ্যাজ নো সেম। আদিল ঘাড় বাঁকিয়ে তাকালো। ভ্রু নাড়াতেই ধ্রুবের গলা শুকে এলো। আত্মা কেঁপে উঠল। দ্রুত নিজের গালে নিজে চর বসালো শব্দ করে। আদিল দৃষ্টি ফিরিয়ে আদেশ ছুড়ে গেল। আওয়াজ নিচে, তোদের ম্যাডাম ঘুমাচ্ছে। অ্যান্ড ফর নাও ডোন্ট ক্রস দিস থ্রেশ হোল্ড। সবাই একসাথে আওয়াজ করে সম্মতি জানায়। আদিল মেয়েকে নিয়ে পুনরায় প্রবেশ করেছে ভেতরে। পেছনে ফেলে গিয়েছে প্রায় মরতে বসা ধ্রুবকে। বাস যেতেই বুক ধরে হেলে পড়েছে ক্লান্ত শরীরের উপরে। গালে ঠোঁটে লাগাতার কিছু ঠোঁটের মিষ্টি স্পর্শে রোজার ঘুমটা ছুটে গেল। চোখ মেলে দেখলেও মুখের সামনে ছোট একটা মুখ। চোখ বুজে সমানে রক্তিম ঠোঁট দুটো ছোঁয়াচ্ছে গাল জুড়ে। রোজার শত ঘুম ভাঙা চোখ দুটো তখনও লালচে, ছোট হয়ে আছে। ওভাবেই হাসলো, শরীরটা টেনে বুকে মিশিয়ে ফেললো। এলোমেলো চুল বলিয়ে আওড়ালো। উঠেছে আমার মা, ঘুম হয়েছে ভালো? আমি উঠেছি 7:30-তে। নাও ইটস 11:30। আর দেখো কে এসেছে মম। রোজা চমকে গেল সময় শুনে। ধরফরে উঠতে চাইলে খেয়াল করলো শরীরটা অবশ লাগছে। মনে হচ্ছে বড় একটা ট্রাক তার উপর দিয়ে গিয়েছে। পাশে ফিরে আরো চমকালো। ঝুমুর ভীষণ ভদ্রভাবে বসে আছে, তার দিকে চেয়ে মিষ্টি করে হাসছে। রোজা আনন্দে বলে ওঠে। তুমি কখন এলে? ঝুমুর কিছুটা কুণ্ঠিত বোধ করলেও এমন অজানা শহরে রোজাকে আপনি ভেবে নাই। বেশিক্ষণ হয়নি। রোজা আশ্চর্য না হয়ে পারে না। আমাকে ডাকবে না? কেমন? রীতি জানালো ঝটপট। ড্যাড ডাকতে নিষেধ করে গিয়েছে যে। রোজা হতবাক। দেখলো মরিয়ম বেগম একপাশে দাঁড়িয়ে আছেন, সাথে বাড়ির আরো কাজের লোক। এত বেলা ধরে সে এখানেই পড়ে পড়ে বেহুশ হয়ে ঘুমোচ্ছে, আর কেউ তাকে ডাকেনি, একটা শব্দ করেনি। আশ্চর্য। রোজা উঠে এসে ধরলো ঝুমুরের হাত। আছো তুমি? ব্রেকফাস্ট হয়েছে?
বলতে বলতে রোজা তাকালো মরিয়ম বেগমের দিকে। ভদ্র মহিলা দ্রুত মাথা তুলে বললেন, ব্রেকফাস্টে অনেক কিছুই করেছি ম্যাডাম, সার্ভ করবো টেবিলে? রোজা মাথা তুলে বলে। করুন আন্টি। ঝুমুর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। রোজা বলে গেল, তুমি বসো ঝুমুর, আমি চট করে ফ্রেশ হয়ে আসছি, একসাথে ব্রেকফাস্ট করব, তারপর অনেক গল্প করব। ঝুমুর সমানে মাথা দুলালো। উজ্জ্বল চোখে তাকাতেই হাসল রোজা। একা একা থেকে যে তারও দম বন্ধ হয়ে আসছিল। রোজা হৃদিকে নিয়ে সিঁড়ি ধরল দ্রুত। রুমে গিয়ে নিজেও ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরিবর্তন করে হৃদিকেও পরিবর্তন করালো। মেয়েকে নিয়ে নিচে নেমে এলো ঝটপট। বেশিক্ষণ ঝুমুরকে বসে রাখেনি। ব্রেকফাস্ট করলো তিনজন মিলে। ব্রেকফাস্ট শেষ করে বসলো লিভিং রুমে। মুখোমুখি বসে প্রথমে রোজা জিজ্ঞেস করলো, দাদিমা কেমন আছেন? ঝুমুরের হাসি গাঢ় হলো মুহূর্তেই। মনের অস্বস্তিটুকু পুরোপুরি চলে গেল। কিছুটা সংকোচ কাজ করছিল এতক্ষণ। দাদিমা ভালো আছে? আমাকে কত মিস করেছে ভাবি জানো না, বারবার বলছিল তোমাদের কথা। মরিয়ম বেগম কফি করে আনলেন 2 মগ। হৃদের জন্য 1 গ্লাস উষ্ণ দুধ। ঝুমুর কফির মগ নিয়ে চুমুক বসালো। রোজা নিজের কফিটা নিয়ে রাখলো টি টেবিলের উপরে। প্রথমে কোলে বসা মেয়ের হাতে দুধের গ্লাস দিয়ে ওকে খাওয়ালো দুধটুকু। ঝুমুর মুগ্ধ চোখে দেখে গেল দৃশ্যটা। হৃদিকে দুধ খাইয়ে অবশেষে কফির মগ হাতে তুলে নিল রোজা। বাকিরা সবাই ভালো আছে? আর সুপ্তি, ও কেমন আছে? সবাই ভালো আছে। সুপ্তি তোমায় কি ভীষণ মিস করছে জানো, গতকাল কথা হলো না, আফসোস করছিল। যাচ্ছে ঢাকায় আসতে, এলে তোমার সাথে দেখা করতে চাইবে, তখন নিয়ে আসবো। রোজা হাসলো। তা আবার জিজ্ঞেস করতে হয়? আলবাত আনবে। এবার তোমার কথা বলো, তুমি বউ, মুখটা এমন শুকনো লাগছে কেন? হৃদি ইতিমধ্যেই মায়ের কোল থেকে নেমে গিয়েছে। ড্রয়িং বুক নিয়ে ওবর হয়ে শুয়েছে কার্পেটের উপরে। আঁকিবুকি করছে ওতে। রোজার প্রশ্নে ঝুমুরের মুখটা মলিন হয়ে এলো। তা দেখে রোজা সচেতন হয়। কি হয়েছে বলো? ঝুমুর কাঁদলো না, তবে বলতে গিয়ে মেয়েটার চোখ দুটো রক্তিম হয়ে গেল। নাক টানলো। রোজা হতবিহ্বল কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। ভাষা খুঁজে পেল না কিছু বলার। যেমন গরু তেমনই শিষ্য। লম্পটের দলবল ভালো হবে কিভাবে? সব একই গোয়ালের গরু। গরুকে শাস্তা না করতে পারলে শিষ্যকে বোধহয় করতে পারবে। রোজা নাকমুখ কোচকানো দেখে ঝুমুর সামান্য ভরকালো। কি হয়েছে ভাবি? কিছু না, তুমি কান পাতো, যা বলছি তাই করবে, কেমন? ঝুমুর টলমলে চোখে মাথা দোলালো। ভীষণ গুরুত্ব দিয়ে কান পাতলো। রোজা যা বলল তা শুনে উষ্ণ হলো দুগাল। মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে কান দিয়ে। লজ্জায় নিয়ে গিয়ে আওড়ায় মেয়েটা। ভাবি তুমি ভীষণ দুষ্টু। ঝুমুর ফিরে যাবার পরে রোজা মেয়েকে নিয়ে দোতলাতেই সারা বেলা কাটিয়েছে। একটা বই পড়ছিল তখন। সন্ধ্যার আজান পড়েনি। গোধূলির আলো প্রবেশ করছিল বারান্দা পেরিয়ে রুমের ভেতর। তখনই মরিয়ম বেগম জানালেন নিচে তার প্রয়োজন। রোজা নিচে নেমে ভরকে গেল এক প্রকার। একটা পুরো টিম প্রবেশ করেছে, তাদের হাতে অনেক কিছু। রোজা প্রশ্নবোধক চোখে তাকালো শান্তর দিকে। শান্ত সেই টিমকে দেখে বলল, একটা পার্টি আছে আজ রাতে, বসের সাথে আপনি যাবেন যেহেতু, তাই তারা আপনার সাহায্য করবে, টু গেট রেডি। রোজা বিরক্ত হলো। আমি পার্টিতে যাব কে বললো? শান্ত দৃষ্টি নুয়ে রেখেছে তখনও। বস, আমি কোনো পার্টিতে যাচ্ছি না। রোজা পুনরায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে কদম বাড়াতেই পেছন থেকে চিরচেনা সেই রুক্ষভাষী কণ্ঠ শোনা গেল, যা শুনলে আশপাশ স্তব্ধ হয়। থমকায় রোজার পাজোরাও। ইউ হ্যাভ টু। রোজা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো, তাকালো। আদিল ব্যস্ত কদমে এগিয়ে আসছে, চোখ মুখ শান্ত, যেন আদেশ করা ব্যক্তিটি সে নয়। রোজার ওই স্বাভাবিক গম্ভীর মুখ দেখে রাগ লাগলো। কি অধিকার বোধ! আদিল মরিয়ম বেগমকে ইশারা করতেই ভদ্র মহিলা পুরো টিমকে গেস্ট রুমে নিয়ে গেলেন। তৈরি হয়ে নাও, 7টায় বেরোবো। আদিল সিঁড়ির দিকে কদম বাড়িয়েছিল কেবলই। রোজা কঠোরভাবে জানালো, বললাম তো আমি কোথাও যাব না। আদিল ফিরে এলো, দাঁড়ালো রোজার সামনে, মাথাটা নোয়ালো বেশ। রোজার চোখ মুখে দৃষ্টি বুলিয়ে বলল, মিসেস মির্জা, নিজের পরিচয় ভুলে গেলে হবে? আদিল মির্জার স্ত্রী আপনি। এমন আরও অনেক প্রোগ্রাম আমার সাথে অ্যাটেন্ড করতে হবে। রেডি হন, কেমন? শরীরের কোনো অংশ যেন দেখা না যায়। রোজা চোখ রাঙালো, কণ্ঠ আকাশ ছুলো প্রায়।
এখন আমি কি পরবো তাও আপনি ডিসাইড করে দেবেন। আদিল তর্কে গেল না, শুধু মুখটা রোজার কানের কাছে এনে ফিস ফিস করে আওড়ালো, আমার সামনে যা ইচ্ছে পড়ুন, প্রয়োজনে কিচ্ছু না পড়ুন, আপত্তি নেই কোনো। রোজা ফুঁসছে রীতিমতো। আদিল ইতিমধ্যে সেরে বেয়ে উঠে গিয়েছে নিজের সব সাঙ্গপাঙ্গ নিয়ে। কত বড় লম্পট, সারাদিন মাথার ভেতর শুধু বাদরামি। মরিয়ম বেগম আস্তে করে ডাকেন, ম্যাডাম। রোজা ফিরে তাকালো, দেখলো একটা পুরো টিম তার অপেক্ষায়। দীর্ঘশ্বাস ফেলে বাড়ালো কদম। রুমের মধ্যে ইতিমধ্যে দুটো কালো শাড়ি বের করে রাখা হয়েছে অপশন হিসেবে। একটা বাটার সিল্কের, অন্যটা জর্জেটের। টিমের প্রধান একজন বয়স্ক নারী, বয়সটা 40-এর ঊর্ধ্বে। মিষ্টি হেসে তিনি জিজ্ঞেস করেন। রোজা চেয়ারে গিয়ে বসলো, অন্যমনস্ক হয়ে আওড়ালো, যেটা আপনার ভালো মনে হয় ওটাই। পুরো টিম মিলে রোজার হয়ে সবটা পছন্দ করে তাকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। পুরোটা সময় জুড়ে প্রজাপতির মতন হৃদি আশেপাশে ঘুরঘুর করলো। মায়ের তৈরি হওয়া দেখলেও বেশ আগ্রহ নিয়ে। ঘড়ির কাঁটা তখন 7টা ছুঁয়েছে। রোজা তৈরি, পুরো টিম বিদায় নিয়ে বেরিয়েছে মাত্রই। রোজা বেশ আগ্রহ নিয়ে এসে দাঁড়ালো আয়নার সামনে, দেখলো নিজেকে। মাথা থেকে পা পর্যন্ত কি আভিজাত্যে মরিয়ে আছে সে। কাজ করা জর্জেটের কালো ভীষণ দামি শাড়িটা ঝকঝক করছে তার ফর্সা ত্বকে। শাড়ির সাথে মিলে পড়া ডায়মন্ডের সিম্পল সেটটা এত আধুনিক আর রুচিসম্মত। চুলটা কার্ল করে কোমরে দুলছে, নাকে সাদা ছোট পাথরের নোজপিনটা মুখে চমৎকারভাবে ফুটে উঠেছে। হিল পরায় লম্বা লাগছে বেশ। রোজা পারফিউমটা মাখতে নিয়ে তাকালো আয়নায় ফের। একজোড়া ধূসর চোখ চেয়ে আছে, চোখ জোড়া কেমন লালছে। ওই সর্বনাশে চোখে চোখ পড়তেই গলায় আটকালো শ্বাস। শব্দ করে পারফিউমটা পড়লো জমিনে, চূর্ণ বিচূর্ণ হলো মুহূর্তেই। রোজা কুণ্ঠিত হয়ে সরতে পারে না, না পারে ফিরে তাকাতে। আদিল চোখের পলকেই কাছে এসে দাঁড়ালো। ভীষণ কাছ থেকে দেখলো শ্বাসকষ্টে থাকা রোগীর মতো বারে বারে শ্বাস ফেলছে রোজা। রোজা শিউরে উঠল, মুখ ঘুরে রাখলো। আদিল চুলে মুখ গুজে দিয়েছে। সো ইরিজিস্টেবল রাইট নাও, I just want to ruin you in the most tempting way. রোজা দু হাতে আদিলের বুক ঠেলে সরাতে চাইলেই আদিল নিজেই সরে আসে, বেরিয়ে আসে রুম থেকে। এইখানে আর কিছুক্ষণ থাকলে অঘটন একটা ঘটে যাবে। রোজা দেয়াল ধরে দাঁড়িয়ে থাকলো অনেকটা সময়। মরিয়ম বেগমের ডাকে বেরিয়ে এলো এক পর্যায়ে। রেদি দাঁড়িয়ে আছে মরিয়ম বেগমের হাত ধরে, ভীষণ কাতর চোখে চেয়ে বলে, মম, দ্রুত এসো। রোজা কাছে গিয়ে মেয়ের কপালে চুমু খেয়ে প্রতিশ্রুতি জানালো, যাবো আর আসবো, তুমি অপেক্ষা করবে না, ওকে? দ্রুত ঘুমোবে। শান্ত ডাকলো, ম্যাম। রোজা মেয়ের মাথা বলে শ্বাস টেনে নিল ভেতরে। অবশেষে কদম বাড়ালো। ধূসর চোখ জোড়ার দৃষ্টি যতবার চোখের পাতায় ভাসছে ততবার তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। দুয়ারে সে রোজার চোখ পড়ল সামনে। আদিল দাঁড়িয়ে আছে গাড়ির সামনে, একটা সিগারেট ঠোঁটে পিষে রেখেছে। দৃষ্টি সোজা রোজাতে ফেলেছে। রোজা স্বাভাবিক থাকলো উপরে। কাছাকাছি সে সোজা সাপটা প্রশ্ন করলো, ওখানে কি আমাকে কোনো কাজের উদ্দেশ্যে নিচ্ছেন? আদিল সিগারেটটা ফেলে দিয়েছে, ওটা পায়ের নিচে পিষে বলে, নো। কারো আদেশ আমায় মান্য করতে হবে ওখানে, বা গুরুত্ব দিতে হবে? আমি ব্যতীত কারো না, আমি ব্যতীত কাউকে না। ম্যানশনের এই টপ ফ্লোর জুড়ে দেশের সকল ক্ষমতাধরদের আসর বসেছে। কম করে হলেও আজ এই ফ্লোর জুড়ে 45 জন মানুষ হবে। এখানকার পরিবেশ ডেকোরেশন পুরোপুরি ভিন্ন বাকি দুটো ফ্লোর থেকে, যেখানে হই হুল্লোড় বিয়ের আমেজের স্পর্শ বয়ে যাচ্ছে। আর এই টপ ফ্লোরে থমথমে নীরব ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটছে। ডেকোরেশনটাও ভীষণ নিখুঁতভাবে সাজানো হয়েছে। রাজকীয় সোফাটায় বসে আছেন দেশের দুজন উচ্চবর্গের পুরুষ। একজন আইনমন্ত্রী আব্দুল, পাশে তার রূপবতী স্ত্রী, বয়স কম। এই তো এই মাসে তৃতীয় স্ত্রী রূপে কবুল পড়েছেন। মদের গ্লাসটা নাড়িয়ে চাড়িয়ে ভদ্রলোক দুষ্ট ইশারা ছড়িয়ে আওড়ালেন, শুনলাম আদিল আসবো ওর 2 নাম্বার বউ নিয়া। দেখপাল চ্যাটার্জি তখনও পুরোপুরি নিশ্চিত নন। আদিল মির্জার মতে গতি বোঝা বড্ড মুশকিল, তবে তার মন বলছে আসবে। সম্ভাবনা আছে 55%। আর মন্ত্রী সাহেব 2 নম্বর কি বলা যায়? সবার জানা আদিল ওই বিয়েটা কখনো মানেনি, বিয়ে করেছে ব্যবসায়িক লেনদেনের কারণে। আব্দুল মান্নানের পাশে বেশ খানিকটা জায়গা নিয়ে যে ভদ্রলোক বসে আছেন তার পাশটা 40 ছুঁয়েছে অনেক আগেই। মাথায় তেমন চুল নেই,
অল্প কিছু আছে, যা আছে সাদা হওয়ার পথে। তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন আবেদিন। লাল রঙের একটা আঙুর ফল মুখে পড়ে ডান ভ্রু তুলে প্রশ্ন করেন, ছেলেপেলেরা বলতেছে ওই নাকি দেওয়ানা হয়ে গেছে, কঠিন প্রেমে মুচ্ছে। দেখপাল চ্যাটার্জি চুয়াল চুলকে একটু ভাবলেন। কি ভাবলেন কে জানে, ভেবেচিন্তে আর মুখ খুললেন না। নীরবে শুধু সিগারেটটা ঠুটে চেপে রাখেন। প্রত্যুত্তরে কথা বলল পুলিশ আইজিপি কাউসার আহমেদের ভাগ্নে সিয়াম, যে ঠিক বা দিকটায় বসেছিল। কোলে পাতলা গড়নার সুশ্রী নারী। তার উন্মুক্ত কাঠটা জড়িয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো বিশ্রী ইঙ্গিতে। আদিল মির্জার মতন কাউকে প্রেমের ফাঁদে যেই নারী ফেললো সে কতটা লোভনীয় আমি দেখার জন্য এক্সাইটেড। দেখপাল চ্যাটার্জির চোয়াল শক্ত হয়ে এলো। তাকালেন সিয়ামের দিকে, অসন্তুষ্ট কণ্ঠে সতর্ক করলেন, ভাগ্নে, তোমারে গুরুজন হিসেবে একটা সাজেশন দিশুদ্ধি আনো নিজের ভেতর। কার সাথে লাগতে গেলে জিন্দা ফিরে আসতে পারবে না তার একটা ম্যাথ করো। ও ধরলে তোমার বাঁচানোর মতো শক্তি কারো আছে কিনা আমার এতে সন্দেহ আছে। পরিবেশটা শীতল হয়ে উঠল মুহূর্তে। সিয়ামের চোয়াল শক্ত হয়ে আছে, রাগে ফুসছে রীতিমতো। সে ভুলেনি গতবারের মারধর, তা ঘা হয়ে আছে এখনো। দেখপাল চ্যাটার্জির কথাবার্তায় ওই ঘাতে লবণের ছিটে ফোটা পড়ল। পরিস্থিতি স্বাভাবিক করলেন আব্দুল মান্নান সাহেব। হেসে বললেন, ভাগ্নে, পৃথিবীতে মাইয়ার অভাব আছে নাকি? মরতে না চাইলে এক্ষুনি চোখ মন সরিয়ে রাখো। আদিলের জিনিস নজর দিও না। ছোট মানুষ তুমি, ওরে চিনো নাই এখনো হেভি ডেঞ্জারাস মাল, খাইয়া লাইব তোমারে। সিয়াম কিছু না বললেও তার চোখ মুখের অভিব্যক্তি অনেক কিছু বলে দিচ্ছে। বোঝাই যাচ্ছে তাদের কথাবার্তার কানে তুলেনি। দীর্ঘশ্বাস ফেলেন আব্দুল মান্নান। কিছু একটা মাথায় আসতে ভদ্রলোক হড়বড়িয়ে জিজ্ঞেস করেন, শুনলাম রিনা আসবে ঠিক কি না? দিকপাল। অদূরেই দাঁড়িয়ে ছিল জয়নাল আবেদিন, স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই। বয়সে তার চেয়ে 4 বছরের ছোট। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে হেসে উঠল শব্দ করে। আদিল মির্জার এক্স আর নেক্সটের কি তাহলে একটা খেলা দেখব? স্বরাষ্ট্রমন্ত্রী মাথা নাড়ালেন। আদিলের ওয়াইফ আউটসাইডার, সাধারণ পরিবারের মেয়ে। আর ঝর্ণারে চিনোস না, ওর সাথে খেলার আগেই তো আউট করে দিবে। আদিল দেখে শুনে না রাখলে ওর নতুন বউকে খেয়ে ফেলবো। জয়নাল ফিরে তাকালো, চোখ মুখ চিকচিক করছে। মনের কথাগুলো লুকিয়ে শুধু আওড়ালো, আমার মন বলছে দারুণ খেলা দেখতে পাবো। দিকপাল চ্যাটার্জি মনে মনে গালি দিলেন বুড়ো খাটাসগুলোকে। মজা দেখতে চাইছিস তা নিজেরা পার্টি করে দেখ কি। এখানে এসে তার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মানে কি? সে তো সদাগরদের দাওয়াতই করেননি, করেছে এই ইবলিশগুলো। নিজের চাপা ক্রোধ লুকিয়ে রাখলেন কোনো মতে। তখনই তার বডিগার্ড এগিয়ে সে কানে কিছু বলল। চটজলদি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। আব্দুল মান্নান সব শব্দে বলে ফেললেন, আদিল আসছে নাকি? তাদের কোম্পানি তখন ব্যাংক করাপ্টের পথে। মাথার উপরে বাবার মেডিকেল ঋণের বোঝা। বাবার চিকিৎসা তখনও চলমান। রোজা সবে মাত্র 23-এর তরুণী। অনার্স পড়ুয়া মেয়েটা বাবা মায়ের বড় সন্তান। নির্দ্বিধায় দায়িত্ব এলো কাঁধে। পড়াশোনা একপাশে ফেলে পুরোপুরি কাজের খুঁজে ব্যস্ত হয়ে পড়ল। একটার পর একটা ছোট বড় সব রকমের পার্ট টাইম চাকরি সে করেছে। পরিশেষে একটাতে দীর্ঘ সময় রয়ে গিয়েছিল, একটি ক্যাফের ম্যানেজার হিসেবে, দ্য রয়্যাল ক্যাফে। বেতন বেশ ভালোই ছিল, তবে ঠিকঠাক পোষাক ছিল না রোজার। দিন যত যাচ্ছিল টাকার প্রয়োজনীয়তা তত বাড়তে থাকলো। সে সময়গুলোতে কতটা টানাপোড়েনের ভেতর দিয়ে গিয়েছে তার জীবন, তা আজও চোখের পাতা জোড়ায় স্পষ্ট ভাসছে। তারপর একটা ম্যাজিক হয়। সেই ম্যাজিকের জাদুকরী স্পর্শে নতুন মোড় নিল তার জীবন। এক অবিশ্বাস্য প্রস্তাব নিয়ে এলো একজন। একটা বাচ্চার দেখাশোনা করতে হবে তাকে, কাজ এতটুকুই, বিনিময়ে চড়া বেতন তাকে দেয়া হবে। তখন অবশ্য আপন মনে হেসে বিড়বিড় করেছিল, কতই বা হবে? মনে মনে তিরস্কারও করেছিল। একটা বাচ্চা দেখভাল করলে বড়জোর 10 থেকে 12,000 দেবে, কিংবা বেশি ধরে নিল সে। অতটুকুতে রোজার পোষাবে না যে।
নিজের পুরো পরিবার তখন তার উপার্জনে কোনো রকমে চলছে। বাবার ওষুধপাতিতেই একটা বড় অঙ্কের টাকার প্রয়োজন পড়ে, কিন্তু তখনই সে শুনে 55,000 একটা মাস। আমাদের আপনারা যোগ্যতাটুকু দেখান, প্রয়োজনে বাড়ানো হবে। ওই বাক্যে রোজার দুনিয়াটা তুলে উঠেছিল। সত্য বলতে তখন রোজা শুধু অত বড় বেতনটাই দেখেছিল, পরিণতি ভাবেনি, ভাবতে চায়নি হয়তোবা এত বড় অঙ্কের বেতন কেন দেওয়া হচ্ছে সেই কালো অধ্যায়টা পুরোপুরি অগ্রাহ্যই করে গিয়েছিল। আসলে ভাবার মতো অবস্থায় তো সে ছিলই না। এখন এই পর্যায়ে এসে যখন আগের স্মৃতিগুলোতে বিচরণ চালায়, সব কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগে। মনে হয় দু চোখের উপর কুয়াশার তীব্র প্রলেপ ছুঁড়ে রাখা হয়েছে। মন বলছে ওই সময়টাতেই আসা এই কাজের প্রস্তাব আর এমন চড়া বেতন কোনো কাকতালীয় ঘটনা না, বরঞ্চ সাজানো গোছানো কোনো প্ল্যান ছিল। নাকি রোজার ভুল ধারণা এটা? অতিমাত্রায় সন্দেহ জাগছে বলেই কি? জাগবে নাই বা কেন? মানুষটার আচার আচরণ বাধ্য করছে তাকে। এতটা দুর্বুদ্ধ একজন মানুষ সে। ভাবতে ভাবতেই রোজার দৃষ্টি পড়ল আদিল মির্জার শক্তপোক্ত মুখের উপর। হিমালয়ের ন্যায় দাঁড়িয়ে আছে সামনে, চড়া কাঁধ, ঢেউ খেলানো পিঠ তার চোখের সামনে। পরনে কালো থ্রি পিস স্যুট, বলিষ্ঠ শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে, মাংসপেশিগুলো ফুলে ফেপে উঠেছে। একটা সিগারেট ঠুটে চেপে ধরে রেখেছে, যে হাতে তা কালো গ্লাভসে আবৃত। ধূসর চোখ জোড়ার দৃষ্টি তখন সামনের পুরুষটির উপরে। ঠোঁট নড়ছে, কিছু একটার আদেশ করছে সম্ভবত। রোজার এতটুকু জীবনে মুখোমুখি হওয়া সবচেয়ে বড় রহস্যের স্তূপ ক্ষমতাধর মানুষটি এই আদিল মির্জাই, যাকে সে বুঝতে পারে না, যার অভিব্যক্তি পড়তে পারে না। তার ব্যবহার, রোজার প্রতি তার এত পাগলামির কোনো সূত্র সে আজও খুঁজে পাচ্ছে না। আদিল কথা শেষ করে যখন তাকালো, চোখাচোখি হলো মুহূর্তেই। ওই তীক্ষ্ণ গভীর দৃষ্টি তার উপরে পড়তেই রোজা দৃষ্টি সরিয়ে আনলো। সামনে তাকালো, একটা ম্যানশন, সিলভার রঙের, আধুনিক ডিজাইনের, সম্ভবত শহরের শেষ প্রান্তে ওঠানো হয়েছে। এমনকি এই ম্যানশন প্রধান ফটক থেকে অনেকটা দূরে অবস্থিত। ভীষণ লম্বা একটা ড্রাইভওয়ে পথ পেরিয়ে এসে পৌঁছাতে হয়েছে। এত এত আলো আশেপাশে, মনে হচ্ছে সূর্য এখনো ডুবেনি। অতিথিতে গেজগেজ করছে না অবশ্য, কাম থমথমে নীরব বাইরের সবটা। বিশাল দেহি বডিগার্ড ব্যতীত পাশাপাশি রয়েছে ভয়ঙ্কর দেখতে কুকুরগুলো। আদিল এগিয়ে আসছে, তার ছোটের ভাঁজে থাকা সিগারেট বাম হাতের আঙ্গুলের ভাঁজে রেখে ডান হাতে গাড়ির ব্যাকসিটের দরজা খুলে ধরল নিজেই, বাড়িয়ে রাখলো হাতটা। আর রোজার হাতের তুলনায় বড়সড় হাতটা কালো গ্লাভসে ঢেকে আছে। আদিল আওয়াজ নামিয়ে আওড়ালো খসখসে গলায়, আসো, শাড়ির আঁচল দেখে নাও, সিটের নিচে চাপা পড়েছে। ওয়াচ ইওর হেড। রোজা তাকালো পাশে, আঁচলটা আশ্রিতে আছে শক্তপোক্তভাবে। খেয়ালিতে বেরোলে আঁচল নড়বড়ে হবার সম্ভাবনা দারুণ ছিল। আঁচল ছুটালো চটজলদি, ডান হাতের শাড়ি সামলে বাম হাতটা রাখলো আদিলের হাতের উপরে। পাথরে পথে বাম পা ফেললো। কালো হিলের নিচের অংশটুকু গাঢ় লাল রঙের। গাড়ি থেকে নেমে সে হাতটা দ্রুত সরিয়ে আনার প্রয়োজন পড়ল না রোজার। আদিল নিজে থেকে ছেড়ে দিয়েছে। পর মুহূর্তেই ডান হাতে ভীষণ অধিকারের সাথে পেঁচিয়ে ধরল তার লতানো কোমরখানা। একটানে নিজের পাশের সংস্পর্শে রেখে হাঁটা ধরল সামনে। স্পষ্ট কণ্ঠে বলা কথাগুলো রোজার কানে বাজলো অনেকটা সময় যাবত। ইউ লুক লাইক ইউ আর মাইন, রোজা। রোজা আটফুক গেল, দৃষ্টি তুলে তাকালো না, শুধু বুঝলো একজোড়া দৃষ্টি আপাদমস্তক তাকিয়ে দেখে যাচ্ছে। তাদের কয়েক কদম পেছনে দুধারে তালে তাল মিলিয়ে হাঁটছে শান্ত ও অ্যালেন, তাদের হাতে রাইফেল সোনালি রঙের। রোজা আজ ক্লান্ত। ধ্রুবকেও দেখতে পেল, হাসপাতাল থেকে ফিরেছে বোধ হয়। বেশ পেছনে ওরা। ম্যানশনের ভেতরের ওপেনিং পথটুকু বেশ চওড়া, সুদীর্ঘ। পিনপত নীরবতায় আচ্ছন্ন, তার হিলের প্রত্যেকটা শব্দ ভেসে বেড়াচ্ছে আশেপাশে। তারা যত এগোচ্ছে এই পথ ধরে তত নীরবতা ক্ষুণ্ণ হচ্ছে। গাঢ়ভাবে শুনতে পারছে ভেতর থেকে আসা জমজমাট আলোচনার গুঞ্জন। ভীষণ মৃদু আওয়াজে বাজছে ইংরেজি গান। এ যাত্রায় ভেতর থেকে হন্তদন্ত ভঙ্গিতে বেরিয়ে এলেন দেখপাল চ্যাটার্জি। আরে কে এসে ধন্য করলো আমায়। ভদ্রলোক বলতে বলতে আর চোখে তাকালেন আদিলের পাশে। সে নাড়ি ফিরে তাকায়নি, সামনে তাকিয়ে আছে।
আদিলের সাথে তালে তাল মিলিয়ে হাঁটছে, চোখ মুখে সৌজন্যতার হাসিটুকু নেই। পট করে ভদ্রলোক দৃষ্টি সরিয়ে ফেললেন পরপরই, তবে তার দু চোখের মুগ্ধতা কাটল না, তখনও মুগ্ধতায় বিরাজ করছে। তিনি অস্থির হলেন, কে ঝামেলা হয় কে জানে। আদিল হাঁটা থামালো না, হাঁটতে হাঁটতে এক পলক তাকাতেই ঘামলো দেখপাল চ্যাটার্জির কপাল। দৃষ্টি সংযত রেখে গলাটা পরিষ্কার করে বেশ স্বাভাবিকভাবেই গেলেন, এসেছো যেহেতু দ্রুত ফেরার কথা আজ মাথা থেকে ঝেড়ে ফেলো। কথাটুকু বলতে বলতে দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করেছেন। ততক্ষণে নিচের ফ্লোর জুড়ে বিয়ের আমেজ, গান বাজনা নাচ সবই হচ্ছে। রোজা না তাকিয়ে উপলব্ধি করলো এই মুহূর্তে সে সকলের কেন্দ্রবিন্দু। তারা অবশ্য নিজের তলাতে থামলো না, সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছে। এই ফ্লোরের পরিবেশ যে ভিন্ন তা পা রাখতে বোঝা গেল। আদিল মির্জা এসেছে এই নিয়ে হট্টগোল হলো একজোট। আব্দুল মান্নান চেপে সোফার অর্ধেকটা ফাঁকা করে ফেললেন। মাই বয়, আসছো তুমি? আসো আসো, তোমার কথাই হচ্ছিল। তুমি হচ্ছ এই পার্টির ডেজার্ট। আদিল সোফায় বসলো না, ফাঁকা গোলাকৃত টেবিলের সামনে আসতে শান্ত চেয়ার টেনে ধরলো। রোজা বসে পড়লো চুপচাপ, কোটের বোতামগুলো খুলে আদিলও বসলো পাশের চেয়ারে, পায়ের উপর পা তুলে। একটা হাত রোজার চেয়ারের হাতলে রাখলো। শান্ত আর অ্যালেন হিমালয়ের মতোই দাঁড়িয়ে আছে চেয়ারের পেছনে। ওই দৃশ্যে খানিক থমথমে হলো পরিস্থিতি। পাওয়ারের এমন দাপট সহ্য করার মতন না, তবে তা আব্দুল মান্নানের সহ্য হয়ে গিয়েছে। তিনি নিজে সোফা ছেড়ে এলেন, বসলেন আদিলের পাশে, আর চোখে রোজার নির্বিকার মুখে চেয়ে ছুক ছুক করলেন। ওই ছেলে ভদ্রটা শেখনোই এখনো। ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিবা না? তা আবার আমার বলতে হবে কেন? আদিল মাথাটা ঘুরিয়ে তাকালো, ধূসর চোখে কৌতুক খেলা করলো। ম্যাডাম, আমার স্ত্রী আপনার মা, মন্ত্রী সাহেব। মায়ের সাথে আবার কিসের পরিচয়? দেখপাল চ্যাটার্জি সহ অনেকে যে উচ্চস্বরে হাসলো, তার আওয়াজ ভেসে বাড়ালো। আব্দুল মান্নান সাহেব তেতে উঠলেন। মা নিয়ে ফাইজলামি কইরো না আদিল। আমার মারে কবর দিছি আজ 12 বছর। দেখপাল চ্যাটার্জি হাসতে হাসতে এসে বসেছেন আব্দুল মান্নানের পাশে। ধীরে ধীরে পুরো টেবিল ভর্তি লোক হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীও এই টেবিলে। আলাপ জমল বেশ। রোজা চুপচাপ বসে আছে, শূন্যে চেয়ে অনুভব করছে তার পাশে বসা মানুষটা কোন পর্যায়ের পাওয়ার ধরে রেখেছে। কথার তীক্ষ্ণ ধরন, দৃষ্টির মাপ কতটা দৃঢ়। সে ভুল না হলে ওটা স্বরাষ্ট্রমন্ত্রী, পাশের জন আইনমন্ত্রী, অথচ তার কি সাবলীল লেখা নেই। পরপরই মানুষটার আরেকটি ভিন্ন দিক অনুভব করলো। রোজার চেয়ারের পেছনে থাকা আদিলের হাতটা কি সাবলীল ভঙ্গিতেই তার লম্বা চুল আঙ্গুলের ভাঁজে নিয়ে খেলছে। রোজা আর চোখে তাকালো। আদিল চেয়ে আছে সামনে, কথা বলছে। হিপোক্রেসি বাদ দেন, উন্নয়নের জোয়ারে দেশ কত ভাসাচ্ছেন তা তো দেখছি। মন্ত্রী সাহেব, আপনাদের উচিত জোকারের মুকুট মাথায় পড়া। দ্যাট উড স্যুট ইউ গাইজ পারফেক্টলি। তর্ক বিতর্ক হচ্ছে বেশ। তর্কে অপরজন উত্তেজিত হলেও রোজার পাশের জন নির্বিকার, শান্ত ভঙ্গিতে কথা শোনাচ্ছে। দেখপাল চ্যাটার্জি একটা মদের বোতল এনে রাখলেন, তখনই ভীষণ দামি এবং পুরাতন মদ। ওটা দেখে হইচই পড়ে গেল সবার মধ্যে। দেখপাল চ্যাটার্জি আদিলের গ্লাস ভরে দিলেন। রোজারটা মদে ভরতে চাইলে আদিল বাধা দিল। জাস্ট এ নর্মাল ড্রিঙ্ক ফর হার। দেখপাল চ্যাটার্জির ইশারায় ওয়েটার এলো তখনই, হাতে ট্রে, মিনারেল ওয়াটার, নরম ড্রিঙ্ক সাজানো। ওয়েটার রোজার পাশে সে ভালোভাবে দাঁড়াতে পারেনি। আদিল শক্ত একটানে রোজার চেয়ার শুদ্ধই টেনে এনে ঘুচিয়েছে তাদের মধ্যকার সামান্য দূরত্বটুকু। রোজা চমকে তাকালো। আদিলের দৃষ্টি তখন ওয়েটারের উপর। দৃষ্টি বেশ নির্বিকার দেখালেও মুখ দিয়ে বেরোনো কথাগুলো ভার অনেক। মেইনটেন ইউর ডিস্টেন্স বয়, আদারওয়াইজ মাই গান উইল নট মিস। ওয়েটার থরথর করে কেঁপে উঠল। শান্ত ছেলেটাকে এক ঝটকায় সরিয়ে আনলো পেছনে। আদিল ফিরল আলাপে, নিজেই নর্মাল ড্রিঙ্ক রোজার গ্লাসে ঢেলে এগিয়ে দিল। রোজা শান্ত হয়েছে, সাবলীলভাবেই গ্লাসটা হাতে তুলে নিল। আদিল নিজের ড্রিঙ্কের গ্লাস মুখে তুলতে তুলতে আওড়ালো, তো কি যেন বলছিলেন মন্ত্রী সাহেব? দেখপাল চ্যাটার্জির সহ কম বেশ উপস্থিত সকলেই চুপ করে গিয়েছেন। আর রোজা তাদের এই ধরনের আলাপ আর শুনতে পারছিল না। নিজ থেকেই গানের আওয়াজ ভেসে আসছে। রোজা
গ্লাস টেবিলে রেখে আস্তে করে বলল। বসে থাকতে ভালো লাগছে না। আদিল ফিরে তাকালো। রোজার চোখে মুখে দৃষ্টি বুলিয়ে আওড়ালো। হাঁটবে? নিচে যাওয়া যাবে? আদিল হাত দিয়ে পেছনে ইশারা করতেই শান্ত মাথাটা ঝুঁকালো। বস, তোর ম্যাডামকে নিচে নিয়ে যা। রোজা উঠে দাঁড়াতেই দিকপাল চ্যাটার্জি উঠে দাঁড়ালেন, বললেন, আমার স্ত্রী শ্রদ্ধা নিচেই, পরিচয় করিয়ে দিই, আপ্যায়ন করবে। রোজা ইতিমধ্যে রুম ছেড়ে বেরিয়ে এসেছে। পেছনে শান্ত ক্লান্ত এসেছে। এখান থেকে পুরো গ্রাউন্ড ফ্লোর দেখা যাচ্ছে, ঝলমল করছে। অতিথিতে গেজগেজ না করলেও ভালো রকমের মানুষই আছে। দিকপাল চ্যাটার্জি আগে আগে নেমে গিয়েছেন। রোজা চারপাশটা দেখতে দেখতে ধীরে সুস্থে নামছে। যখন নিচতলায় নেমে এলো, সামনে এসে দাঁড়ালো শ্রদ্ধা চ্যাটার্জি। বয়স অনুমান করা যাচ্ছে না, নিজেকে চমৎকারভাবে ধরে রেখেছেন বোঝা যাচ্ছে। দিকপাল চ্যাটার্জির পরিচয় করে দিলেন। আদিল মির্জার ওয়াইফ, আশপাশটা দেখাও তাকে, অঞ্জলির সাথে পরিচয় করিয়ে দাও। দিকপাল চ্যাটার্জি আর চোখে একবার রোজাকে দেখে দ্রুত দৃষ্টি ফিরিয়ে চলে যাচ্ছেন। শ্রদ্ধা চ্যাটার্জি হাসলেন মিষ্টি করে, এগিয়ে গিয়ে ধরলেন রোজার হাত। আপনি ভীষণ সুন্দর মিসেস মির্জা। মিস্টার মির্জা নিশ্চয় চোখে হারায় স্বাভাবিক। আসুন আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। বিয়েটা ওর কিন্তু আগেই হয়ে গিয়েছে, এটা শুধু একটা গ্যাদারিং। রোজা সামান্য হাসলো। আপনি আমার চেয়েও সুন্দর মিসেস চ্যাটার্জি, বয়স ধরা যাচ্ছে না। তাই লাগছে নাকি সুইট 16? রোজা শব্দ করে হাসলো। সুইট 16 না হলেও 20 তো লাগছেই। কথা বলতে বলতে তারা এগোচ্ছিল সামনে। হঠাৎ বন্ধ করে রাখা দরজাটা শব্দ করে খুলে গেল। দমকা হাওয়া প্রবেশ করলো একটা দল। সে দলেই বেশ কয়েকটা বডিগার্ড, সামনে একজন লম্বা চড়া নারী, কালো বডি কোট, ড্রেস পরনে। এই দিন ছেড়ে একজোড়া হিল পায়ে হেঁটে এগিয়ে আসছে, তার সেই হিলের শব্দই স্পষ্ট। শান্তর অভিব্যক্তিতে দারুণ পরিবর্তন এলো। সতর্ক হলো বেশ, হলো ক্লান্ত। রিনা সোজা এসে দাঁড়ালো রোজার সামনে, বেশ কিছুটা দূরত্ব রেখে। গান বন্ধ হয়ে গিয়েছে, আশেপাশ থেকে লোকজন সরে গিয়েছে। দুটো দল সামনাসামনি হয়ে আছে নির্বিকার চোখ মুখে। শান্ত দ্বিধা করলো এক মুহূর্তের জন্য মাত্র, পর মুহূর্তে ঝুঁকে ধীরে জানালো, রিনা সওদাগর, বসের এক্স ওয়াইফ। হৃদির জন্মদাত্রী। রোজার নির্বিকার চোখ জোড়ার দৃষ্টি এবারে তীক্ষ্ণ হলো। রিনার ক্রোধে লাল হয়ে আসা চোখে তাকালো নির্দ্বিধায়। পর মুহূর্তে রিনা চোখের পলক দূরত্ব ঘুচিয়ে সে চর বসালো রোজার ডান গালে। হঠাৎ আশ্বাসের চরে রোজা হেলে দুলে ওঠে, মাথাটা বেঁকে পড়ে এক পাশে। চর মেরে রিনা হাত সরাতেও পারেনি শান্ত ক্লান্ত এগিয়ে আসতে। তার পূর্বে রোজার হাতটা ঝড়ের গতিতে গিয়ে বসে রিনার গালে। একবার নয়, দুবার, ভীষণ দ্রুত গতিতে চোখের পলকে। শান্ত দাঁড়িয়ে পড়ে ফের, মুখটা হা হয়ে গিয়েছে। ক্লান্ত মুগ্ধ হয়ে আওড়ায়, ড্যান্স। রিনা হতবিহ্বল, সম্ভবত আশা করেনি পরপর দুটো চর। রোজা চর মেরে হাত ছাকালো, নির্বিকার মুখে বলল, পরিচয় তো দেয়া হলো না। দিস ইজ মিসেস মির্জা, অ্যান্ড হাউ অ্যাবাউট ইউ? রিনা এবারে তেরে আসার আগে শান্ত দাঁড়ালো প্রাচীর হয়ে। মিসেস চৌধুরী, আমাদের বাধ্য করবেন না প্লিজ। রিনা নাক শীতকালো। এই মেয়ের জন্য নিজের পার্সোনাল বডিগার্ড পাঠিয়ে দিয়েছে, বাহ, সরে দাঁড়া। শান্ত সরল না, পেছন থেকে রোজাই বলল, সরে দাঁড়ান শান্ত। শান্ত বেশ বাধ্য, সরে দাঁড়ালো মুহূর্তে। রোজা এগিয়ে এলো দু কদম। রিনা রেগে মেগে আর তীরে গেল না। যাকে সে গ্রামের সরল সোজা ভেজা বিড়াল ভেবেছিল, যাকে এক চর মারলে থরথর করে কাঁপবে ভেবেছিল, মেয়েটা তা নয় বুঝে শান্ত হওয়ার চেষ্টা করলো। আপাত মস্তক নজর বুলালো ভালো করে। সেদিন রাত হওয়াতে ভালোভাবে দেখতে পারেনি, যত দেখছে তত রাগে কাঁপছে শরীর। এই তাহলে আদিল মির্জার পছন্দ? ডু ইউ নো হু আই এম? রোজা ডান ভ্রু তুলল। ডু ইউ থিঙ্ক আই উইল কেয়ার? রিনার চোয়াল শক্ত হলো। ইউ শুড, আমি আদিলের ওয়াইফ। রোজা মাথা ঝাঁকালো। ওয়াজ হবে না? আমিরা ইজ মাই চাইল্ড, আমি ওর মা। লজ্জা করে না অন্যের সংসার বাচ্চা নিয়ে গর্ববোধ করতে? রোজার ভেতরে কিছু একটা ভাঙলো বোধ হয়। আমিরার মা, এই কথাটাই তার সহ্য হলো না। পুরো গায়ে যেন আগুন লেগে গেল মুহূর্তেই। ধরফরালো হৃৎপিণ্ড। আমিরার মা শুধু সে, জন্ম দিলে কি মা হওয়া যায়?
হওয়া যায় না। রোজা নিজেকে শান্ত করতে চাইলেও ভালোভাবে তাকালো রিনার চোখে। আমিরা, দ্যাট ইজ মাই চাইল্ড। কথাটুকু বলে স্পষ্ট দেখলো রিনার চোখ মুখে এই কথার কোনো প্রভাব পড়ল না। রোজার যা বোঝার বুঝে গেল মুহূর্তেই। এই মুহূর্তে সে শুধু তার সামনে দাঁড়ানো মানুষটাকে ছাড়খাড় করে দিতে চাইল। চোখ নামিয়ে বলল, অ্যান্ড দ্যাট ম্যান ইজ মাই হাজব্যান্ড। রিনার চোখ মুখ শক্ত হলো। চোখ দিয়ে কাউকে গিলে খাওয়া গেলে সম্ভবত রিনা তাকে খেয়ে ফেলতো। মুহূর্তে রোজার মন প্রশান্তিতে ভরে গেল। একে কিভাবে বাজাতে হয় তার জানা হয়ে গিয়েছে। ব্যাস, আর কে থামাই? মাই হাজব্যান্ড, ইউ ক্যান সি, খুব পজিটিভ একটা ব্যাপারে। দৃষ্টির আড়াল হলে হাইপার হয়ে পড়ে। রোজা দেখলেও রিনার কপালে রাগ ভেসে উঠেছে। তীর করে কাঁপছে মহিলার ঠোঁট জোড়া, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। রোজা কদম বাড়ালো, শেষবারের ডোজটা দিয়ে দিল। অ্যাজ ইউ ক্যান সি মিসেস চৌধুরী, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। লাস্ট নাইট মাই হাজব্যান্ড ওয়াজ সো প্যাশনেট অ্যান্ড রাফ। রিনা চিৎকার করার আগে শান্ত শুনল ব্লুটুথের ওপাশের মানুষটার সমানে হেঁচকি তুলে যাচ্ছে। দেখপাল চ্যাটার্জি হতভম্ব প্রায়। কি হলো আদিল? আদিলের মুখের মদ ছিটকে পড়েছে টেবিলে। হাতের গ্লাস পড়ে ভেঙে তছনছ হয়ে পড়ে আছে। উপস্থিত সকলে বেকুব হয়ে আছে। তার চেয়েও বেকুব স্বয়ং আদিল মির্জা। কানের ব্লুটুথ থেকে ভেসে আসা কথাগুলোতে তার দুনিয়াটা হড়বড়িয়ে নড়ছে। লিভিং রুমের সোফার ঠিক মধ্যেখানে দুটো পা ঝুলে বসে আছে দিদি, পরনে স্লিপিং পিজি সেট। মরিয়ম বেগম উপর থেকে নিয়ে নেমেছেন রিদির পছন্দের কমফোর্টারটিতে ডিজনিল্যান্ডের ডিজাইন করা হয়েছে। আজ বেশ ঠান্ডা পড়েছে। শাসা বাতাস প্রবেশ করছে বাড়ির প্রধান দরজা দিয়ে। মরিয়ম বেগম বন্ধ করতে চেয়েছেন, রিদিন দিচ্ছে না। বাচ্চাটা নজর রাখছে তার বাবা মা ফিরবে বলে। মরিয়ম বেগম এসে কমফোর্টার দিয়ে ছোটোখাটো শরীরটা ঢেকে ঢুকে রাখলেন। হৃদির মনোযোগ তাতে সরেনি। কোলে রাখা একটা ফটো অ্যালবামে তার দৃষ্টি অনবদ্য। ভীষণ যত্নের সাথে এক একটি পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে। এই অ্যালবামে সব ছবি হৃদির। বাবার সাথে হৃদি, বডিগার্ড আঙ্কেলসদের সাথে হৃদি, ছোট হৃদি, এখনকার হৃদি, সব বয়সের হৃদি দিয়ে ভর্তি। হৃদির ছোট আঙ্গুলগুলো থমকালো একটা ছবির কাছে। বাবার কোলে ভীষণ ছোট্ট হৃদি, এইটুকুন সে। মাথার তালুতে কয়েকটি চুল দাঁড়িয়ে আছে কেমন, সে চুলটুকুই ব্যান্ডে বাঁধা। কি ফানি লাগছে। হৃদি ফিক করে হেসে ফেলল, তাকালো তার বাবার ছবির দিকে। আদিল মির্জার পরনে সফেদ প্যান্টের সাথে সফেদ শার্ট। শার্টের সামনে সবগুলো বোতামই খোলা। উন্মুক্ত বুকে ছোট হৃদি লিপটে আছে। উস্কো খুস্কো ছোট চুলের মাথাটা নুয়ে বুকের কাছে থাকা মেয়ের নাকের উপরে ঠোঁট ছুঁয়েছে কেবলই আদিল। তখনই ক্লিক। হৃদি এই ছবিগুলো এতবার দেখেও আশ্চর্য না হয়ে পারে না। এত ছোট সে ছিল। ফ্যালফেল করে চেয়ে আওড়ালো, নানি, মানুষ এত ছোট হয়? দেখো, আই ওয়াজ সো টাইনি, আই ক্যান বিলিভ দিস ইজ মি। মরিয়ম বেগম ছবিটা দেখে মুচকি হাসেন। হৃদির চোখের সামনে আসা চুলগুলো গুছিয়ে বলেন, তখন আমাদের প্রিন্সেসের বয়স মাত্র 1 মাস 15 দিন। হৃদি মাথাটা আরো নুয়ে সব খুঁটে খুঁটে দেখলো অনেকটা সময়। ছবিতে থাকা আদিলের মুখ ছুঁয়ে আওড়ায়, ড্যাডিকে তো একই লাগছে, দেখো, একটু পরিবর্তন হয়নি। কথাটুকু শেষ করে চোখ তুলে তাকালো, এবার ঠোঁট উল্টে ফেলল। ড্যাড, মম কখন ফিরবে? মরিয়ম বেগম মিহির স্বরে বুঝে গেলেন, একটু সময় তো লাগবেই, আমাদের প্রিন্সেস ঘুমিয়ে পড়ুক তবে। হৃদি মন খারাপ নিয়ে তাকালো দরজার দিকে। দুপাশে মাথাটা নাড়িয়ে বোঝালো ঘুমাবে না। বিড়বিড় করলো, মম ছাড়া আমার একটু ভালো লাগে না। প্রিন্সেস কিন্তু ম্যাডামকে প্রমিস করেছে দ্রুত ঘুমাবে বলে। হৃদি গাল ফুলিয়ে রাখলো। কিন্তু আমার ঘুম আসছে না ন্যানি। মরিয়ম বেগম ভাবলেন একটু, বললেন, কার্টুন ছেড়ে দেই। হৃদি মাথা নাড়ালো। তার দৃষ্টি পড়েছে ট্যাবলেটের উপরে। হঠাৎ অ্যালবাম সরিয়ে নামলো সোফা থেকে। নিজেই গিয়ে হাতে নিল ট্যাবলেটটা। তার যেহেতু ভীষণ মনে পড়ছে বাবা মাকে সে কথা বলবে দ্রুত ফিরতে। রিনা সাপের মতো ফুসফুস করে ওঠে। সবচেয়ে দুর্বল স্থানে বুঝে ব্যথা লেগেছে। পাগলের মতো চিৎকার করে ওঠে।
হাওয়ার ব্যাগে হামলে পড়তে চাইল রোজার উপরে। বাঘের ন্যায় খামচে কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইল রোজার শরীর। রোজা 1 ইঞ্চিও নড়ল না, দাঁড়িয়ে থাকলো একই স্থানে। বাদ সাধল শান্ত, সামনে এসে দাঁড়িয়েছে চোখের পলকে। রিনার আক্রমণ পড়ল চওড়া পিঠে। এত শান্ত বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখালো না, শুধু আস্তে করে বলল, ম্যাম পেছান, আমি দেখছি। রোজা শুনে না সে কথা। দিক বেদিক শূন্য হাওয়া রিনার চোখে চেয়ে থাকে। তার কানে তখনও বেজে যাচ্ছে রিনার বলা, আমার বাচ্চা, আমিরা আমার বাচ্চা। সাধারণ একটা কথাই তো বলেছে, অথচ রোজা মানতে পারল না। হৃৎপিণ্ডটা বুঝি দুভাগ হয়ে এলো। আমিরা তার বাচ্চা, সে পেলেছে, বড় করেছে, বাচ্চার জন্য বলিদান করেছে নিজের জীবন, স্বাধীনতা। তাহলে কোন সাহসে বলবে বাচ্চা ওর? কোন স্পর্ধায়? রোজার তীব্র ক্ষোভ চোখের দৃষ্টিতে বাসা বাঁধল। ফলস্বরূপ রক্তিম হলো মনের চারপাশ। নিজেকে নির্বিকার রাখলো। আপাতমস্তক রিনার উপরে চোখ বুলিয়ে কাট কাট কণ্ঠে বলা কথাগুলো শুনে শান্তর মুখ হা হয়ে আর আসেনি। শুধু ক্লান্ত রিভলভার ধরা হাতটা নড়ে ওঠে। আপনি এত হাইপার কেন হচ্ছেন মিসেস চৌধুরী? আপনার হাজবেন্ড বুঝি স্যাটিসফাই করতে পারে না? ও আই এম এক্সট্রিমলি সরি, ভুলে গিয়েছিলাম আপনার হাজবেন্ড তো বৃদ্ধ, একবার কবরে ছিল, এখন তো পুরোপুরি ফ্রাস্ট্রেশনে ভুগছেন কেন? বিয়ে করাই তো ক্লাস টপার, আরেকটা বুড়ো দেখে করে ফেলেন না। রিনা আর আগে কাঁপছে রীতিমতো, থরথর করে চিৎকার করে ওঠে, হায়না হয়ে আক্রমণ করতে ব্যাকুল। আগের বাচ্চা খান বাচ্চা, তোর এই জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোর আমি এমন অবস্থা করব নিজের মুখ দেখাতে পারবি না। তুই আমাকে চিনিস নাই, আমি রিনা সওদাগর। তোর শেষ করতে পারল না রিনা। শান্তকে নিজের সামনে থেকে সরালো রোজা। তার উপরে প্রায় হামলে পড়তে চাও রিনার ওঠানো হাতটা শক্ত করে ধরে ফেলল। খুব সামনে এসে দাঁড়ালো নির্ভীক ভঙ্গিতে। ভয়ঙ্কর চোখে তাকিয়ে কটমট করা রিনার চোখে চেয়ে মাথা নোয়ালো। ফিসফিস করে বলে গেল, ডোন্ট ইউ নো হু মাই হাজবেন্ড ইজ? ইটস আদিল মির্জা। কি মনে হয় ছুতে পারবি আমাকে? এই জনমে না। রোজা থামে এক মুহূর্তের জন্য, ফের বলে, আমার বাচ্চা আর আমার স্বামী দুটো থেকে দূরে না থাকলে তোকেও আমি এই রাতের বেলায় সূর্য দেখাবো। রিনার চোয়াল নড়ে, তিলে তিলে নয়, এখনই মেরে ফেলতে চাইল। কঠোর গলায় আদেশ ছুড়ল নিজের পার্সোনাল বডিগার্ডকে, শুট হার হাসান, জাস্ট শুট। ক্লান্ত বলে ওঠে, বাড়াবাড়ি করবেন না মিস চৌধুরী, আমাদের বাধ্য করলে উইল ইউ শুট ইউ। হাসান ইতিমধ্যেই রিভলভার তাক করেছে, সাথে তাদের বাকি বডিগার্ডস। বিপরীতে ক্লান্ত তাক করেছে হাতে রিভলভার। চুপচাপ রোজার ভীষণ পাশে দাঁড়িয়ে আছে শান্ত, পাশ থেকেই নড়ছে না, যে আছে রিনার দিকে সতর্ক চোখে। ও সময় বেজে ওঠে শান্তর ফোন। শান্ত ফোন বন্ধ করতে পকেট থেকে বের করে থমকে গেল। স্ক্রিনে প্রিন্সেস লেখা, আর রোজা আর চোখে তাকাতে দেখলো ওই দৃশ্য। মুহূর্তেই বন্ধ হলো হৃৎপিণ্ডের রক্তক্ষরণ। হাত বাড়ালো, শান্ত ফোন এগিয়ে দিল। রোজা এক পলক তাকালো হিসহিস করতে থাকা রিনার দিকে। কল রিসিভ করলো। স্ক্রিনে ভেসে এলো ছোট একটা গুমরা মুখ। রোজাকে দেখতে পেতে সে মুখে হাসি ফুটে উঠল, চিকচিক করলো চোখ জোড়া। রোজার জ্বলে পুড়ে যাওয়া হৃদয় শান্ত হয়ে পড়ে মুহূর্তেই। হৃদের উচ্ছ্বাস নিয়ে বলা কথাগুলো শুনতে পেল উপস্থিত সবাই। রিনাও তার চোখ মুখ থমকালো। মাম্মা, আই মিস ইউ সো মাচ। কখন ফিরবে তুমি? রোজা হেসে বলে, জলদি ফিরবো সোনা, তোমাকে না বলে এলাম দ্রুত ঘুমোতে, শোনোনি কেন কথা? আই রিয়েলি ক্যান্ট স্লিপ উইদাউট ইউ মা। আমি অ্যালবাম দেখছিলাম, জানো ওখানে আমি কত টাইনি। তোমাকে আমার আর ড্যাডের ছবি দেখাবো, অফকোর্স উইথ ড্যাড। ড্যাড আর তুমি কখন ফিরবে বলো? রোজা ভুলে বসে কোথায় আছে সে। দৃষ্টির সামনে শুধু হাসতে থাকা পৃথিবীর অন্যতম সুন্দর মুখটাই ভেসে আছে। চলে আসবো মা, খুব জলদি এসে দেখবো। হ্যাঁ, ড্যাডকেও লাগবে, নিয়ে আসবে সাথে। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো, আমি ঘুমাবো না। রোজা ভীষণ আদর করে বলে, ঘুম এলে ঘুমিয়ে যেও সোনা, জেদ করে না, জলদি জলদি ফিরবো। হৃদি হেসে হাত নাড়াচ্ছে। আর রোজাও হাত নাড়িয়ে কল কেটে ফোন এগিয়ে দিল শান্তর দিকে। শান্ত ফোন নিয়ে পকেটে ভরে রাখলো। সে দাঁড়িয়েছিল রোজার সামনে, হিমালয়ের মতন। রোজা তাকালো সামনে,
রিনার চোখ মুখে ক্ষোভের বাইরেও কিছু একটা প্রলেপ ছড়ানো। কিসের? রোজার জানার আগ্রহ এলো না, আর দাঁড়ালো না ওখানে। কদম বাড়ালো সিটের দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন আবেদিনের ছোট ভাই জয়নাল আবেদিন দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল এতক্ষণ যাবৎ। পাশেই পুলিশ আইজিপির ভাগ্নে সিয়ামও আছে, তাদের হাতে ড্রিঙ্কের গ্লাস। তিনতলা থেকে দোতলায় নেমে এসেছে অনেকক্ষণ। এতক্ষণ যাবৎ হাতের গ্লাস থমকে ছিল। দৃষ্টি অনড় ছিল গ্রাউন্ড ফ্লোরে ঠিক মধ্যে দাঁড়ানো কালো শাড়ি পরিহিত নারীর উপরেই। জয়নালের চোখের দৃষ্টি অনুসরণ করে গেল শাড়ি পরিহিত শরীরটা, যে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে উঠছে। সিয়ামের যেন বোধ শক্তি ফিরেছে, মুখ দিয়ে শব্দ বেরোলো। ড্যাম, এই শালার পো তো আর এভাবে এভাবে পাগল হয় নাই, কি ঝাঁঝাল মাল ধরে আনছে, যেমন দেখতে তেমন তেজমাইরি। জয়নাল বিপরীতে চুপ হয়ে থাকলো, শুধু অনুভব করলো তার হৃৎপিণ্ড ধুক ধুক করছে, ভীষণ স্লোলি বিট করছে। মুহূর্তেই দুভ্রুয়ের মাঝে ভাঁজ পড়ল, দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো। শিরবে ওঠা শরীরটা থামলো হঠাৎ, ঘুরে কিছু একটা সম্ভবত বলল। জয়নাল অনুসরণ করলো সবটাই। সিয়াম তখনও ভীষণ অশ্লীল ভঙ্গিতে বলে যাচ্ছিল, এই মাল শালাই কই থেকে ধরে আনলো, এত ভালো লাগ শালার। দৃষ্টির বাইরে সরে চলে গেলেও দৃষ্টি ফেরালো জয়নাল অনেকক্ষণ। এক পর্যায়ে কদম বাড়ালো নিচে, উদ্দেশ্য নিস্তলা। অনুসরণ করলো সিয়ামও। মুহূর্তার তখনও চলছে, বারংবার দৃষ্টি যাচ্ছে উপরে। কানের ব্লুটুথ সরালো আদিল। অ্যালেনের বাড়ি ধরা টিস্যু দিয়ে মুখ মুছল স্বাভাবিক ভঙ্গিতেই। উঠে দাঁড়ালো। দিকপাল চ্যাটার্জি তখনও হতভম্ব। হলো কি তোমার? হঠাৎ করে অমন কাশলাকে ঠান্ডা লাগলো নাকি? আদিল জবাব দিল না, তাকালো দরজার দিকে। তার ধূসর চোখের দৃঢ় দৃষ্টির সামনেই বন্ধ দরজাটা মেলে ধরলো ক্লান্ত। রোজা প্রবেশ করলো, পেছনে শান্ত। আদিল দেখলেও এগিয়ে আসার শরীরটা পা থেকে মাথা পর্যন্ত। রোজা চোখে চোখ রাখে না, এসে দাঁড়ালো পাশে, শুধালো, কখন ফিরবো? দিকপাল চ্যাটার্জি উঠে এলেন। কি বলেন এইটা ম্যাডাম, দেরি আছে, সবে শুরু। রোজা জবাব দিতে পারল না। অনুভব করলো একটা উষ্ণ হাত ইতিমধ্যেই তার কোমরে রাজত্ব জুড়েছে। শক্ত সেই বাঁধন নিজের পাশে মিশিয়ে দৃষ্টি নুয়ে আওড়ালো, ডিড ইউ এনজয়? রোজার গলাটা শুকিয়ে এলো। কিসের ভিত্তিতে এমন কথা বলল? নিজ থেকে ঘুরে আসার মধ্যে এনজয়ের কি আছে? কিসের ইঙ্গিত দিচ্ছে? রোজা চমকে তাকালো। আদিলের ধূসর চোখ জোড়ায় দৃষ্টি পড়তে শির দ্বারা পেয়ে শিহরণ নামলো, থমকালো হৃৎপিণ্ড। কি ধরনের তাণ্ডব যে দেখলো ওই চোখে, তা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। রোজা দৃষ্টি ফিরিয়ে আনলো, কাঁপলো তার হাত, ঠোঁট। আদিল আওড়ালো ফের। রোজা ঠুক গেলে কোনো রকমে বলে, কোনো রকম। আসলটা এনজয় করলে কোনো রকম থেকে এক্সিলেন্ট বলতে বাধ্য হবেন। আই অ্যাসিওর ইউ মিসেস মির্জা। কো ইঙ্গিতটা ফের এলো, কি অশ্লীল শোনালো। থমকালো হৃৎপিণ্ড। এত দ্রুত তো নিচের কথোপকথন জানার কথা না। এখনও তো শান্ত ক্লান্ত লোকটার আশেপাশে ভিড়েনি, উপর থেকে শোনার কথাও না। তবে আদিল ইতিমধ্যেই তাকে নিয়ে গিয়ে বসেছে সোফায়। রোজার ভাবতে চাইল না, কথা ঘোরালো। হাতের মুঠোয় থাকা পাতলা কোমরের চাপ দিয়ে আদিল আওড়ালো, আর কিছুক্ষণ, আমরা ব্যাক করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই কথাটা এত জোরালো শোনালো যে রোজার শুধু বাড়ি নয়, সব ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছে করলো। সে তো দুধের বাচ্চা না। লোকটা যে সব শুনেছে দিব্যি তার বোঝা হয়ে গিয়েছে, কিন্তু শুনল কিভাবে? এত দ্রুত কে এসে বলল? তো আদিল, সামনে নির্বাচন, মাথায় রাখো আমারে। এবারে কিন্তু লড়াই কঠিন। সাদ্দাম দাঁড়াইব, জানোই তো জনগণের ওই মগারে সেই ভালোবাসে। ও আমার পথে সবচেয়ে বড় কাঁটা, গোড়া থেকে উবড়ে ফেললে কেমন হয়? আদিল তাকালো না মান্নান সাহেবের দিকে। দিকপাল চ্যাটার্জির বাড়িয়ে দেয়া সিগারেটটা নিল, ঠোঁটে পিষিয়ে আওড়ালো, গদি পাওয়ার আগেই ছাড়া লাগবে মন্ত্রী সাহেব। নির্বাচনের ক্যান্ডিডেট উপরে কি বোঝাবেন? জনগণের কত পাওয়ার তা আপনার ধারণার বাইরে না। তাইলে এই হাত গুটিয়ে বসে থাকবে? আদিল ফিরে তাকালো এবার।
হাত গোটাবেন কেন? ভোটার কিনবেন, টাকা দিব, ভোটার কিনবেন, যত প্রয়োজন ততই। মানান সাহেবের মুখ লটকে এলো, বলে ফেললেন, বিনিময়ে তো তুমি আমার সব রক্ত চুষে খেয়ে ফেলো মিয়া। মাথায় যা চুল আছে তাও বেশি দিন থাকবে বলে মনে হয় না। তোমার লাইগা আমার গদি নড়ে ওঠে। আদিল ভ্রু নাচালো। আমার কোটি কোটি টাকা হুদায় আত্মসাৎ করতে চান? বউ লাগেন নাকি? দেখপাল চ্যাটার্জি হু হু করে হেসে ওঠেন। স্বরাষ্ট্রমন্ত্রী শুধালেন, ভাঙবো না কেন? এখন আমার ইনকাম তার জন্যই বরাদ্দ। এই জানো। পাশে রোজা নির্বিকার থাকতে চাইল, কোনো প্রতিক্রিয়া দেখালো না তাদের কথোপকথনে। আলাপ শেষ করে দেখপাল চ্যাটার্জি উঠে দাঁড়ান, বলেন, আসেন সবাই, ভোজন শেষ করি। গার্ডেনে পার্টি আছে, সেই মাল আছে। নাচ দেখবেন নাকি গান? রোজা নাক মুখ কুচকে আর চোখে চেয়ে দৃষ্টি ফিরে নিল। ইতিমধ্যে সবাই 3 তলা থেকে নেমে গিয়েছে নিচে। শেষে নামছে আদিল রোজাকে নিয়ে। আদিলের এক হাত রোজার কোমরে, অন্য হাতে সিগারেট। পেছনে শান্ত এলেন, ক্লান্ত ধ্রুব। 2তলা সিঁড়ি বেয়ে সব নিচতলা সিঁড়িতে পা ফেলছিল। তখনই হলরুমের ডিজিটাল সাউন্ড সিস্টেম বলে ওঠে, আদিল মির্জার বউকে দেখো না, এমন হয় শালার বউ দেখতে হেব্বি। দেখে আমার শ্বাস এখনো গলায় আটকে আছে। বুকটা ভার ভার লাগছে। আগুন দেখতে আর তেজও। আমার তো চোখে ভাসছে এখনো। কল্পনা করছি আমার শরীরের নিচে পিষে ধরছি। ড্যাম কি ফিগা। দেখপাল চ্যাটার্জি গর্জে উঠেছেন ততক্ষণে, বন্ধ করো এটারে। কে অন করছে? কার মরার শখ জাগছে? বন্ধ করা হয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম। সিয়ামের অশ্লীল কথাগুলোর সমাপ্তি ঘটল। ততক্ষণে আদিলের পাশে থাকা রোজার শরীর বরফের মতো জমে গেছে। ইতিমধ্যেই পুরো হলরুমে পিনপত নীরবতা বয়ে গেল। দেখপাল চ্যাটার্জি আতঙ্কে এইটুকুন হয়ে গেছেন। তার পার্টিতে এসে যদি ওই হারামজাদা মরে তাহলে জবাবদিহি তো তাকেই করতে হবে। তিনি ব্যাকুল হয়ে পড়লেন। আদিল লিসেন টু মি। রোজা চোখ বুঝল, অনুভব করলো তার পাশের শরীরটা এ যাত্রায় নড়েছে। না তাকেও ভয়াবহ ক্রোধ অনুভব করতে পারছে। আদিল গায়ের কোট খুলল দ্রুত। সেই কোট রোজার গায়ে পরাতে পরাতে আদেশ ছুড়ল, খান কি পরে আটকে রাখ। রোজা তাকালো সামনে দাঁড়ানো চোখ মুখে। আদিল তাকায়নি, সে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত ছুটেছে সাথে সাথে। আদিল রোজাকে নিয়ে কদম বাড়ালো বেরোনো মেইন গেটের দিকে। দিকপাল চ্যাটার্জি পেছু পেছু এলেও একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আদিলের চোখ মুখে তাকে তার আত্মা নড়ে উঠল যে। বেরোনোর পুরো পথটা রোজা নীরব রইল। আদিলও ম্যানশন থেকে বেরিয়ে সোজা গাড়ির সামনে এসে থামলো আদিল। অ্যালেন গাড়ির ব্যাক সিটের দরজা আমিলে ধরলো। আদিল গাড়ির হাতলে হাত রেখে রোজাকে বসালো ভেতরে। তাকালো অবশেষে, কণ্ঠ দমিয়ে রাখার চেষ্টা। বাড়ি যাও। রোজা কিছু বলতে পারল না বলে দরজা লাগিয়ে দিয়েছে। ক্লান্ত উঠে বসেছে ড্রাইভিং সিটে। পাশে ধ্রুব দেখলো আদিল শার্টের হাতা দুটো ফোল্ড করতে করতে ফের প্রবেশ করছে ম্যানশনের ভেতরে। রোজা শান্ত হতে পারল না। ওই অশ্লীল কথার তেমন প্রভাব না পড়লেও তার সামনে এতক্ষণ থাকা ভয়ানক আদিল মির্জার প্রভাব ফেলেছে। কি করবে? মেরে ফেলবে? রোজা ভাবতে পারল না আর। ইতিমধ্যেই গাড়ি চলতে শুরু করেছে। রোজা নিজেকে সামলাতে চাইলেও স্বাভাবিক রাখতে, কিন্তু পারছে না। রোজা অস্পষ্ট স্বরে প্রশ্ন করে। ধ্রুব উত্তর করল না। রোজা উত্তরের আশায়ও নেই, তবে ক্লান্ত করল। মেরে ফেলবে। রোজা চোখ বুঝল না, অমন শয়তান মারা যাবে এই জন্য তার অস্থিরতা কাজ করছে না, করছে অন্য কারণে। এত মানুষ ওখানে বলে বেরিয়ে মেরে ফেললে ঝামেলা হবে না? রোজা এত কিছু তো বুঝে না। গাড়ি ছুটছে দ্রুত গতিতে। কতক্ষণ হলো জানা নেই। হঠাৎ ফোন বাজলো ক্লান্ত তাকালো। অচেনা নাম্বার। ধরল সে। ব্লুটুথ থেকে বেরিয়ে এলো দিকপাল চ্যাটার্জির আর্তনাদ। ক্লান্ত কি মনে হয় তোমার? ম্যাডাম পারবে আদিলকে থামাতে? তাড়াতাড়ি বলো, কি ভয়ঙ্কর কাণ্ড হবে ভাবতে পারছো? আড়লে আবডালে মারলে অন্তত মাটি চাপা দেওয়া যেত। ভরা মজলিসে ও আইজিপির ভাগ্নেকে মারলে কি হতে পারে ভাবতে পারছো? এর ওপর আইজিপি কায়সার আহমেদ খবর পেয়ে যাচ্ছে এদিকেই। মিডিয়া পুলিশ ফোর্স আনলে কত ঝামেলা হবে ভাবতে পারছো? ক্লান্ত থমকালো।
ভাবলো, হঠাৎ বলল। কথা বলুন। ধ্রুব চমকে উঠে তার আশ্চর্যান্বিত দৃষ্টির সামনে ক্লান্ত ফোন বাড়িয়ে দিল। পেছনে হঠাৎ রোজা অবুঝ তবে ফোন নিল, কানে গুছল, শুনল চুপচাপ। কল কেটে গেল, ফোনটা বাড়িয়ে দিল। একটা শব্দ উচ্চারণ করে না অনেকক্ষণ। ক্লান্ত কোনো শব্দ বলে না, একই গতিতে গাড়ি চলতে থাকে। পিনপত নীরবতা ভাঙল রোজার প্রশ্নে। সে থামবে আমার কথায়, আমার উপস্থিতিতে? ক্লান্তর কাট কাট জবাব এলো। থামবে। রোজা চুপসে গেল। বাজলো দিকপাল চ্যাটার্জির কথাগুলো। এই মুহূর্তে আদিলকে থামানো জরুরি। কায়সার ভীষণ শেয়ানা, ফাঁকা হাতে আসবে না, মিডিয়া আনবে, ঝামেলা হবে। পর মুহূর্তে ভেসে এলো মেয়ের আবদার। ড্যাডকে নিয়ে ফেরো মম। রোজা দম নিল ছোট করে, অবশেষে শক্ত গলায় বলল। গাড়ি ঘোরাও। ক্লান্ত যেন এই আদেশের অপেক্ষাতেই ছিল। ঝড়ের ব্যাগে গাড়িটা ঘুরে গেল। যেই পথ পেরিয়ে এসেছে সেই পথেই তীব্র গতিতে ছুটল। শক্ত ঘুষিতে শ্যামের চোপাটা নড়ে ওঠে, ভেঙে যায় দাঁত, গলগল করে রক্ত বেরোচ্ছে। সেই রক্ত ছিটকে এসে পড়েছে আদিলের সাদা শার্টের হাতায়। ইতিমধ্যেই সিয়ামের বডিগার্ড একটা পাশের ফ্লোরে কাতরাচ্ছে সমানে। তার মুখ পাড়া দিয়ে ধরেছে শান্ত। আদিল মির্জা, কাম ডাউন, কাম ডাউন, থামো, দোহাই লাগে, ও আইজিবির ভাগ্নে। আদিল ফিরে তাকালো হঠাৎ। চোখ মুখের অমন ভয়ঙ্কর অভিব্যক্তি দেখে দিকপাল চ্যাটার্জি থমকে পড়েন, শ্বাস আটকে আসে গলায়। ভয়ে ক্রমাগত পিছু চলে আসেন। আদিলের টক বগিয়ে ওঠা রক্ত তখন চোখে এসে পৌঁছেছে। ওই চোখের দৃষ্টির চেয়েও ভয়ানক শোনালো হিমালয় ছোঁয়া বজ্রকণ্ঠ। আমার স্ত্রীকে যেই শরীরের নিচে ও পিষে ফেলার কল্পনা করেছে, ওই শরীর আমি আমার নিজ দুহাতে কাটব, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা। আইজিপি কেন, এই পৃথিবীর কোনো ক্ষমতা ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। দিকপাল চ্যাটার্জি আর একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। সিয়াম হাঁটু ভেঙে পড়েছে ফ্লোরে। তাজা রক্ত মুখ থেকে মুছে তাকালো আদিলের রক্তিম চোখে। আমার মামা আসছে, মারলে এখনই গুলি কর, না হলে। আদিল হাতের পিস্তলটা ছুঁড়ে ফেলল। তোকে গুলি করব না, তোর মামার সামনেই মারবো, তিলে তিলে ছিলে ফেলবো। গ্রাউন্ড ফ্লোর কেন, পুরো ম্যানশন ফাঁকা। শুধু আব্দুল মান্নান স্বরাষ্ট্রমন্ত্রী মাথায় হাত চেপে বসে আছেন এক কোণে। এ যাত্রায় স্বরাষ্ট্রমন্ত্রী উঠে দাঁড়ালেন, তাকালেন না ফ্লোরে হাঁটু কেটে বসা রক্তাক্ত সিয়ামের দিকে, শুধু বলে গেলেন, আমি ওই ঝামেলার মধ্যে নাই। আব্দুল মান্নানও কাইকু করে চলে যাচ্ছেন পেছনে পেছনে। দিকপাল চ্যাটার্জির গলা শুকিয়ে এলো। ততক্ষণে আদিল সিয়ামের ঘাট ধরে ফ্লোরে আঘাত বসাচ্ছে একের পর এক। ভয়ানক শব্দের পাশাপাশি রক্তের ছাপ পড়ল ফ্লোরে। চোখ মুখ রক্তে ভেসে গিয়েছে, চেনার উপায় নেই। বাইরে থেকে একজন বডিগার্ড দৌড়ে এলো। স্যার, সম্ভবত পুলিশ ফোর্স আছে, মিডিয়াও আছে সাথে। দিকপাল চ্যাটার্জির মাথায় হাত, তিনি অনুনয় করলেন একরকম। আদিল, পরে ময়ূরও আড়ালে এখনই কেন? আদিল উত্তর দিল না। হাত বাড়াতেই একটা চাকু নিয়ে ধরিয়ে দিয়েছে অ্যালেন। ওটা নিয়ে ইতিমধ্যেই বসিয়ে দিয়েছে সিয়ামের উড়োতে। চিৎকার ভেসে বেড়ালো দেয়ালে দেয়ালে। ওই আর্তনাদে যায় আসে না দিকপাল চ্যাটার্জির। সে তাকাচ্ছে দরজার দিকে বারংবার। শান্ত হঠাৎ করেই হাঁটা ধরলো, সে বেরোবে, থামাবে মিডিয়া আইজিপিকে। তখনই প্রধান দরজাটা খোলা হলো সজোরে। আদিল ফিরে তাকালো না। সে চাকুটা সিয়ামের বুকের মাঝ বরাবর বসাবে, তখনই ডাক পড়ল, শুনুন। আদিলের হাত থমকালো, থমকালো দৃষ্টি। রোজা ছুটে আসছে হন্তদন্ত ভঙ্গিতে, তার পেছনে ক্লান্ত ধ্রুব। ইতিমধ্যে বাইরে থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে গর্জন, পিস্তলের শব্দ। আদিলের দৃষ্টি পড়ল ক্লান্তর উপরে। ক্লান্ত? ওই ডাকে ক্লান্তর হাঁটু ভেঙে আসতে চাইল। রোজা হৃৎপিণ্ড তখন ধরফর করছে। আশেপাশে কোথাও তাকালো না, সোজা এসে ধরল আদিলের হাতটা। আসুন, উঠুন। আদিল উঠে দাঁড়ালো, হাতে তখনও চাকু। বলতে নিল, তুমি ফিরে যা। বলতে পারল না। ব্যাকুলভাবে রোজা হাত ধরে টানলো। আদিল হতভম্ব। রোজা টানতে টানতে বলে গেল, আপনি আমার সাথে এক্ষুনি ফিরবেন মিস্টার মির্জা। ম্যানশনের দিকে ধেয়ে আসা পুলিশের গাড়িগুলো থেকে সাইরেন বাজছে সমানে।
এক মুহূর্তে জায়গাটি পুলিশের আয়ত্তে চলে এসেছে। কড়াকড়ি গার্ড পড়েছে, পাশাপাশি মিডিয়ার দুটো গাড়িও এসেছে। তাদের বেরোতে দেয়া হলো না এখনই, প্রয়োজনে বের করা হবে, সোজা লাইভ টেলিকাস্ট করা হবে। পাশাপাশি এসেছে অ্যাম্বুলেন্সের গাড়ি। সামনের গাড়িটা থামতেই ঝড়ের গতিতে যে বেরোলো তার বয়সটা ঠিকঠাক ঠাউর করা দুষ্কর। গাঢ় ধূসর পুলিশ ইউনিফর্মে সজ্জিত পুরুষটি এ দেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কায়সার আহমেদ। ক্রোধে চোখ মুখের অবস্থা অবর্ণনীয়, কেমন ফ্যাকাশে হয়ে আছে ভাগ্নের চিন্তায়। এখানে সময় অপচয় করলো না, ম্যানশনের ভেতরে যাওয়ার জন্য ছুটতে ছুটতে হুঙ্কার ছাড়লো। ততক্ষণে করিডোর দিয়ে ছুটছে কায়সার, তার পেছনে 7 জন পুলিশ, তাদের হাতে পিস্তল। সতর্ক চোখে চেয়ে তাক করে রেখেছে সামনের দিকে। দুয়ারের কাছে সে কায়সার নিজের পিস্তলও হাতে তুলে নিল, ডাকলো সতর্ক গলায়, সিয়াম, সিয়াম, মাই বয়, সিয়াম। বিপরীতে ব্যথায় আর্তনাদ সুরে গুঙ্গানের মৃদু শব্দ ভেসে এলো। কায়সার দৌড়ে প্রবেশ করলো ভেতরে। শ্বাস গলায় থমকালো এক মুহূর্তের জন্য মাত্র। পুরো ম্যানশন ফাঁকা। গ্রাউন্ড ফ্লোরের এক কোণেতে শ্যাম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, চোখ মুখ চেনার কোনো উপায় নেই, রক্তে ভেসে গিয়েছে ফ্লোর। কায়সার ছুটে এসে হাঁটু করে বসলো, ধরলো শ্যামের শরীর, কাঁপলো হাত, তার কণ্ঠ। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।